গত মঙ্গলবার রাত 12:17 ফোন বাজল। স্ক্রিনে নাম দেখে একটু অবাক হলাম। সুমিত দা, আইটি সেক্টরে 17 বছর, মান্থলি প্যাকেজ 1.5 লাখের ওপরে, গুড়গাঁওয়ে নিজের ফ্ল্যাট, গ্যারেজে এসইউভি, ইনস্টাগ্রামে পারফেক্ট লাইফ। মানে যাকে দেখে আমরা ভাবি লাইফটা সেট হয়ে গেছে। এক্স্যাক্টলি। কিন্তু ওপাশ থেকে যে গলা শুনলাম সেটা অন্য মানুষের, থরথর করে কাঁপছে। বললেন ঘুম আসছে না, 3 রাত হয়ে গেল, অফিসে লে অফের লিস্ট ঘুরছে, আর হঠাৎ ক্যালকুলেটর নিয়ে বসে হিসেব করতে গিয়ে দেখলেন কি দেখলেন? 17 বছরের নেট সেভিংস 22,000 টাকা। বাকি সব ইএমআইতে, লাইফস্টাইলে গলা টিপে ধরা আছে। ওয়েট, 1.5 লাখ মাসে রোজগার করেন আর জমা মাত্র 22,000? এটা কিভাবে সম্ভব? ওই রাতে উনি আমাকে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা এখনও আমার মাথায় ঘুরছে। বললেন, আমি কি আসলে ধনী হচ্ছিলাম, নাকি শুধু নিজের সময় বিক্রি করে যাচ্ছিলাম একটু বেশি দামে? এই প্রশ্নটা তো অনেকের মনে আছে, শুধু জোরে বলার সাহস পাই না আমরা। রাত 3টে একা জেগে বুকের মধ্যে এই চিন্তাটা পাক খায়। আর ঠিক এই কারণেই আজকের আলোচনা। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, এই কথাগুলো সবার জন্যে না। মানে যারা শুধু শুনে মাথা নাড়াবেন, তারপর স্ক্রোল করে পরের ভিডিওতে চলে যাবেন, তাদের জন্য এটা সময়ের অপচয়। এটা তাদের জন্য যারা সত্যিই কিছু বদলাতে চান। তাহলে যারা সেই মানুষ, তারা এখনই কমেন্টে লিখুন, আজ থেকে শুরু। এটা আমাদের জন্য না, এটা আপনার নিজের কাছে একটা ছোট্ট প্রমিস। তো সুমিতদার গল্পে ফিরে আসি। ওনার ইনকাম কম ছিল না, প্রবলেম অন্য জায়গায়। আর এখানেই প্রথম যে সত্যটা আমরা বুঝতে পারি না, সেটা কি? বেশি ইনকাম মানেই বেশি সম্পদ না। এটা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। কিন্তু এটা তো একটু কাউন্টার ইনটিউটিভ শোনাচ্ছে। সবাই তো বলে স্যালারি বাড়লে ভালো, সিটিসি বাড়লে উন্নতি। আমিও তো এটাই বিলিভ করতাম। আমিও করতাম, কিন্তু দেখো কি হয় অ্যাকচুয়ালি। 2006 সালে সুমিতদার স্টার্টিং স্যালারি ছিল 18,000 টাকা। তখন কলকাতার একটা মেসে থাকতেন, টিফিন ক্যারিয়ারে ভাত ডাল। মাসে 3-4 হাজার টাকা জমাতে পারতেন। তাহলে স্যালারি যখন বাড়ল, সেভিংসও তো বাড়ার কথা। কথা তো তাই, কিন্তু হলো উল্টোটা। স্যালারি যখন 50,000 হলো, ফ্ল্যাটে উঠলেন। 80,000 হলো, গাড়ি এলো। লাখ টাকা হলো, বিগার ফ্ল্যাট, বিগার ইএমআই। 1.5 লাখ হলো, ফরেন ভ্যাকেশন, প্রিমিয়াম লাইফস্টাইল। মানে ট্রেডমিলে দৌড়ানোর মতো। স্পিড বাড়ছে, ঘাম ঝরছে, কিন্তু আসলে যেখানে ছিলে সেখানেই আছো। সাইকোলজিতে এটার একটা নাম আছে, হিডনিক অ্যাডাপ্টেশন। সহজ বাংলায় বললে, আমরা নতুন ইনকাম লেভেলে অভ্যস্ত হয়ে যাই, আর লাইফস্টাইল সেই অনুযায়ী বেড়ে যায়। একটা নতুন নর্মাল তৈরি হয়। আগের চেয়ে বেশি আর্ন করছি, কিন্তু আগের চেয়ে বেশি সিকিউর ফিল করছি না। তাহলে আসল সম্পদ বলতে কি বোঝায়? এমন কিছু যা তুমি ঘুমিয়ে থাকলেও তোমার হয়ে কাজ করে। রেন্ট থেকে ইনকাম আসছে, ডিভিডেন্ড স্টক থেকে টাকা ঢুকছে। একটা ডিজিটাল প্রোডাক্ট একবার বানিয়েছ, সেটা বছরের পর বছর বিক্রি হচ্ছে। মানে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের তফাৎ। একদম। অ্যাক্টিভ ইনকাম হলো তুমি কাজ করলে টাকা পাবে, না করলে পাবে না। প্যাসিভ ইনকাম হলো তোমার অ্যাসেট তোমার হয়ে কাজ করছে। কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল সমস্যা আছে। আমি যদি এখন শুনছি, ভাবছি ঠিক আছে বুঝলাম, কিন্তু করব কি? প্যাসিভ ইনকাম বিল্ড করতে গেলে তো ক্যাপিটাল লাগে, সময় লাগে, আর জব চালাতে চালাতে এত এনার্জি কোথায়? ভ্যালিড পয়েন্ট। এখানেই দ্বিতীয় সত্যটা আসে, আর এটা তোমার প্রশ্নেরই উত্তর। বলো। চাকরি ছাড়ার দরকার নেই, চাকরিকে লেভারেজ করতে শেখো। লেভারেজ মানে ঠিক কি এই কনটেক্সটে? দেখো, তুমি যদি 10-15 বছর একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকো, তাহলে তুমি এমন অনেক কিছু জানো যা কোনো টেক্সট বুকে নেই। এই প্র্যাকটিক্যাল নলেজটাই তোমার সবচেয়ে বড় অ্যাসেট। কিন্তু আমরা এটাকে শুধু অফিসে খরচ করি। একটা এক্সাম্পল দিতে পারবে? অনির্বাণের কথা বলি। ব্যাঙ্গালোরে একটা ফার্মা কোম্পানিতে 13 বছর ধরে রেগুলেটরি অ্যাফেয়ার্সে কাজ করে। মানে ড্রাগ অ্যাপ্রুভাল কিভাবে হয়, সিডিএসসিওর গাইডলাইন্স কি, কোন কোন কাগজপত্র লাগে, এইসব। এটা তো বেশ স্পেশালাইজড এরিয়া। হ্যাঁ, আর এই স্পেশালাইজড নলেজের ডিমান্ড কোথায় জানো? ছোট ছোট ফার্মা স্টার্টআপগুলোতে। তারা নতুন, রেগুলেটরি মেজে হারিয়ে যাচ্ছে, কিন্তু পুরো সময়ের জন্য কাউকে হায়ার করার সামর্থ্য নেই। তো অনির্বাণ কি করলো? উইকেন্ডে কনসাল্টিং দেওয়া শুরু করল। প্রথম মাসে একটা ক্লায়েন্ট পেল, 15,000 টাকা। সে বলেছিল, অলমোস্ট হাল ছেড়ে দিচ্ছিলাম, মনে হচ্ছিল এত এফর্টে এই টাকা। তারপর সে একটা কাজ করল, প্রতিটা ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক নিল, নিজের অ্যাপ্রোচ ইমপ্রুভ করল, লিঙ্কডইনে কেস স্টাডি শেয়ার করা শুরু করল। ধীরে ধীরে রেফারেল আসতে লাগল। আর আজকে 2 বছর পর মান্থলি কনসাল্টিং ইনকাম 1,20,000 টাকা। চাকরি ছাগেনি, অফিসের কেউ জানে না,
দুটো ওয়ার্ল্ড আলাদা রেখেছে। কিন্তু অনির্বাণের এক্সাম্পল তো সাকসেস স্টোরি, সবার ক্ষেত্রেই তো এরকম হয় না। একদম ঠিক বলেছ। আর এখানেই আমি একটু অনেস্ট হতে চাই। প্রতিটা অনির্বাণের পেছনে 10টা ফেলিয়ার স্টোরি আছে, যেগুলো কেউ শোনায় না। কেন হয় ফেলিয়ার? বেশিরভাগ ক্ষেত্রে 3টে কারণ দেখি। 1, মার্কেট রিসার্চ না করেই শুরু করে দেওয়া। 2, টু ফাস্ট টু সুন চাওয়া। আর 3, প্রথম রিজেকশনে হাল ছেড়ে দেওয়া। তাহলে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কি হবে? 3 মাসের এক্সপেরিমেন্ট হিসেবে ভাবো। প্রথম মাসে শুধু লিসেন করো। তোমার ইন্ডাস্ট্রিতে মানুষ কি নিয়ে স্ট্রাগল করছে, লিঙ্কডইনে দেখো, ফোরামসে দেখো, কলিগসদের সাথে কথা বলো। আর দ্বিতীয় মাসে? দ্বিতীয় মাসে একটা ছোট্ট অফার তৈরি করো, ফ্রি হলেও চলবে শুরুতে। 3-4 জনকে হেল্প করো, দেখো তোমার সলিউশন কাজ করছে কিনা। তৃতীয় মাসে? তৃতীয় মাসে ইভ্যালুয়েট করো, ইন্টারেস্ট আছে, তুমি এনজয় করছো, স্কেলেবল। যদি 3টের উত্তর হ্যাঁ হয় তাহলে আগাও, না হলে পিভট করো, অন্য কিছু ট্রাই করো। এটা রিয়েলিস্টিক শোনাচ্ছে, কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমরা বলছি চাকরির পাশাপাশি অন্য ইনকাম সোর্স, কিন্তু সেই এক্সট্রা ইনকাম দিয়ে কি করব? স্পেন্ড করব নাকি ইনভেস্ট করব? আর এখানেই তৃতীয় সত্যটা আসে। সিঙ্গল ইনকাম সোর্স দিয়ে ওয়েলদি হওয়া অসম্ভব নয়, কিন্তু এক্সট্রিমলি কঠিন। কিন্তু মাল্টিপল ইনকাম সোর্স থাকলেও সেটাকে সঠিক জায়গায় না রাখলে একই জায়গায় ঘুরপাক খাবে। 2020 সেটা ভালোভাবে শিখিয়েছে আমাদের সবাইকে। মার্চ মাসের কথা মনে আছে? লকডাউনের প্রথম সপ্তাহ। আমার চেনা কত মানুষ ওভারনাইট চাকরি হারালেন। যাদের অল্টারনেটিভ ছিল তারা সারভাইভড, যাদের ছিল না তাদের সেভিংস 3 মাসে শেষ। তো ইন্ডিয়ান কনটেক্সটে কি অপশনস আছে? কিন্তু অপশনস বলার আগে একটা ওয়ার্নিং স্টোরি বলতে চাই, কারণ অপশনস জানাটাই যথেষ্ট না। বলো। বিকাশ, 9 রাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বছর 3 আগে অফিসের লাঞ্চের সময় সবাই শুনল ক্রিপ্টো নিয়ে পাগল হয়ে যাচ্ছে। একজন বলল 2 মাসে ডাবল করে ফেলেছি। ফোমো, মানে যাকে বলে ফিয়ার অফ মিসিং আউট। সবাই করছে, আমি কেন পিছিয়ে থাকব? এক্স্যাক্টলি। বিকাশ তার পুরো এমার্জেন্সি ফান্ড 4 লাখ টাকা কোনো রিসার্চ না করে ক্রিপ্টোতে ঢেলে দিল। ভাবল কয়েক মাসে 10 লাখ হয়ে যাবে। আর তারপর কি হলো? 22 সালে মার্কেট ক্র্যাশ। 4 লাখ হয়ে গেল 80,000। আর ঠিক সেই সময় বাবা অসুস্থ হলেন। হসপিটাল বিল দেওয়ার টাকা নেই, ক্রেডিট কার্ডে লোন নিতে হলো। সেই ডেট থেকে এখনও বেরোতে পারেনি। এটা পেইনফুল, কিন্তু বিকাশকে দোষ দেওয়া কি ঠিক হবে? মানে সোশ্যাল প্রেশার তো ছিল, মিসইনফরমেশন তো ছিল। এই জায়গায় তোমার সাথে অ্যাগ্রি করি। বিকাশের ভুল ছিল, কিন্তু তাকে একা ব্লেম করাটা আনফেয়ার। যে ইনফ্লুয়েন্সার কালচার টাকা ছাপানোর রেসিপি হিসেবে ক্রিপ্টো বেচছিল সেটাও সমান দায়ী। যে ফ্রেন্ড ফলস সাকসেস স্টোরি শোনাচ্ছিল সেও দায়ী। তাহলে এই গল্প থেকে শিক্ষাটা কি? 3টে জিনিস। 1, এমার্জেন্সি ফান্ডে কখনো হাত দেবে না। 2, যা বোঝো না তাতে টাকা রাখবে না, আগে শেখো। আর 3, কেউ যদি গ্যারান্টেড রিটার্নের কথা বলে দৌড়ে পালাও। তাহলে সেফ অপশনস কি তাহলে? সেফ আর বোরিং একসাথে যায়। পিপিএফ দিয়ে শুরু করো, সরকারি গ্যারান্টি, 15 বছর পর ট্যাক্স ফ্রি রিটার্ন। তারপর সেপ, মাত্র 500 টাকা দিয়েও শুরু করা যায়। ইন্ডেক্স ফান্ড বেছে নাও, যেখানে মার্কেটের বড় কোম্পানিজ কালেকটিভলি আছে। এনপিএস এর কথাও তো শুনি। রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য এক্সেলেন্ট, ট্যাক্স বেনিফিট আছে। আর সবচেয়ে বড় কথা, অটো ডেবিট করে ভুলে যাও। ডিসিপ্লিন না থাকলে সিস্টেমের উপর ছেড়ে দাও। কিন্তু এত অপশনসের মধ্যে কোনটা আগে করব? প্রায়োরিটি অর্ডার দিই। প্রথমে 3-6 মাসের খরচের সমান এমার্জেন্সি ফান্ড, এটা সেভিংস অ্যাকাউন্টে লিকুইড থাকবে। তারপর হেলথ ইন্স্যুরেন্স, নিজের এবং পরিবারের। তারপর টার্ম ইন্স্যুরেন্স যদি ডিপেন্ডেন্স থাকে। এই সব হয়ে গেলে তখন ইনভেস্টমেন্টে যাও। এই অর্ডারটা ইম্পর্ট্যান্ট। অনেকে ইনভেস্টমেন্ট আগে করতে চায়, বেসিক্স কভার না করেই। আর সেখানেই বিপদ। ইনভেস্টমেন্টে লস হতে পারে, কিন্তু এমার্জেন্সি ফান্ডে লস হওয়ার কথা না। এই ফাউন্ডেশন না থাকলে একটা মেডিকেল এমার্জেন্সি পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটাকে ধসিয়ে দিতে পারে। এতক্ষণ তুমি বললে ইনকাম বাড়াও, ইনভেস্ট করো, মাল্টিপল সোর্সেস বানাও, কিন্তু এই সব করতে গেলে তো জানতে হবে। আমাদেরকে কেউ শেখায়নি এসব। আর এটাই চতুর্থ সত্য, টাকার ভাষা শিখতে হবে। আমাদের এডুকেশন সিস্টেম এটা শেখায়নি, শেখাচ্ছে না, কবে শেখাবে জানি না। সত্যি তো, স্কুলে আমরা পর্যায় সারণী মুখস্থ করলাম, মুঘল সম্রাটদের পুরো ফ্যামিলি ট্রি মনে আছে, ক্যালকুলাস শিখলাম, কিন্তু বাজেট করা, কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে কাজ করে, ট্যাক্স রিটার্ন ফাইল করা, একটাও না। রেজাল্ট কি হলো? আমরা বড় হয়ে ইনকাম করতে শুরু করলাম, কিন্তু টাকা ম্যানেজ করার কোনো ফ্রেমওয়ার্ক নেই মাথায়। আমি নিজে প্রথম স্যালারি পেয়ে কি করেছিলাম জানো? পুরোটাই খরচ করে ফেলেছিলাম। ভেবেছিলাম আরে নেক্সট মান্থ তো আবার আসবে। আর এটাই কমন প্যাটার্ন, আগে খরচ করি, বাকিটা যদি থাকে তাহলে সেভ করি। কিন্তু ওয়েলদি মানুষরা উল্টো করেন,
আগে নিজেকে পে করেন, মানে আগে সেভ করেন, তারপর বাকিটা খরচ করেন। এই ছোট্ট শিফটটা কিন্তু মাইন্ডসেটের শিফট। আর মাইন্ডসেট শিফটের কথা যখন উঠল, কম্পাউন্ড ইন্টারেস্টের জাদুটা একবার দেখাই। নাম্বারস দিয়ে বললে রিয়ালিটি হিট করে। বলো। ধরো তোমার বয়স এখন 25, তুমি প্রতি মাসে মাত্র 5,000 টাকা এসআইপিতে রাখছো। খুব বড় অ্যামাউন্ট না, অনেকেই পারবে। হ্যাঁ, এটা ম্যানেজেবল। 12% অ্যানুয়াল রিটার্ন ধরে, যা হিস্টোরিক্যালি ইন্ডেক্স ফান্ডে হয়েছে লং টার্মে, 60 বছর বয়সে এই টাকা কত হবে জানো? কত? 3,18,00,000 টাকা। ওয়েট, কি বললে? তুমি জমা দিচ্ছ 35 বছরে। ক্যালকুলেশন করি, মাসে 5,000, বছরে 60,000, 35 বছরে মাত্র 21 লাখ টাকা। বাকি 3 কোটি কোথা থেকে? ইন্টারেস্ট থেকে। ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট, এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক। আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। হি হু আন্ডারস্ট্যান্ডস ইট আর্নস ইট, হি হু ডাজন্ট পেজ ইট। শেষের কথাটা আবার বলো। যে বোঝে সে আর্ন করে, যে বোঝে না সে পে করে। মানে তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝো, তাহলে তুমি এটা ব্যবহার করবে নিজের ফেভারে, আর যদি না বোঝো, তাহলে ক্রেডিট কার্ডে, লোনে তুমি এটা পে করবে ব্যাংককে। এই পার্সপেক্টিভটা তো আগে এভাবে ভাবিনি। বেশিরভাগ মানুষ ভাবেন না। তাই বলছি, এই সপ্তাহে একটা ফাইন্যান্স বুক পড়ো, মর্গান হাউজেলের দ্য সাইকোলজি অফ মানি অথবা মনিকা হালানের লেটস টক মানি। দুটোই গেম চেঞ্জার। কিন্তু অর্ণব, একটা প্রশ্ন মাথায় ঘুরছে। ধরো কেউ 40 বছর বয়সে শুনছেন এই কথা, তার জন্য কি দেরি হয়ে গেছে? এটা একটা সবচেয়ে বড় মিথ। দেরি হয়ে যায়নি। 40-এ শুরু করলে 60-এ 20 বছর হাতে, 50-এ শুরু করলে 10 বছর, এমনকি 60-এ শুরু করলেও আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া যায়। তুমি জেনারেশনের কথা বললে, এটা নিয়ে কিছু বলবে? এটাই আসলে পঞ্চম এবং শেষ সত্য। শুধু নিজের জন্য না, পরের জেনারেশনের জন্যও ভাবতে হবে। লেগেসি, উত্তরাধিকার। রামকিঙ্কর বাবুর কথা বলি। 1988 সাল, হাওড়ায় একটা ছোট্ট হার্ডওয়্যার দোকান, 10x10-এর রুম, সামনে পেরেক আর হাতুড়ি সাজানো। মানে একদম ছোট করে শুরু। অনেক ছোট, কিন্তু উনি একটা কাজ করতেন যা অন্যরা করতেন না। প্রতি মাসে ইনকাম যাই হোক, একটা অংশ পিপিএফে রাখতেন। 2-3 বছর পর পর ছোট ছোট জমি কিনতেন। মানে সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ। কিন্তু সবচেয়ে বড় যা করেছেন সেটা টাকা সংক্রান্ত না। কি? উনি নিজের ছেলে মেয়েদের শুধু পড়াশোনা করাননি, ছোট থেকেই বিজনেস বোঝালেন। দোকানে নিয়ে আসতেন, কাস্টমার হ্যান্ডেল করতে শেখাতেন, স্টক মেইনটেইন করতে শেখাতেন, লস হলে সেই অভিজ্ঞতা শেয়ার করতেন। মানে ফেলিয়ারের গল্পও বলতেন। সেটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে বাবা মায়ের টেন্ডেন্সি হলো সব কষ্ট লুকিয়ে রাখা। সন্তানকে বলে না যে এই মাসে টাইট আছে বা ওই ইনভেস্টমেন্টে লস হয়েছিল, ভাবে নেগেটিভ কথা বললে ব্যাড ইনফ্লুয়েন্স হবে। কিন্তু রেজাল্টটা উল্টো হয়। হ্যাঁ, সন্তানরা টাকার ভ্যালু বোঝে না, হঠাৎ বড় হয়ে রেসপন্সিবিলিটি আসে, হ্যান্ডেল করতে পারে না। ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা স্কিল যা প্র্যাকটিসে আসে, লেকচারে না। তো রামকিঙ্কর বাবুর গল্পে ফিরি। আজকে কোথায় উনি? আজকে উনি 72 বছর বয়সে। অ্যাক্টিভ কাজ করেন না, কিন্তু 3 সন্তান 3টে আলাদা বিজনেস চালাচ্ছে। এক ছেলে বিল্ডিং মেটেরিয়ালসে, এক মেয়ে ইন্টেরিয়র ডিজাইনে, আরেক ছেলে ই-কমার্সে। মানে উনি শুধু টাকা রেখে যাননি, একটা মাইন্ডসেট রেখে গেছেন, একটা অ্যাপ্রোচ রেখে গেছেন। এটাই রিয়েল উত্তরাধিকার। টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু মাইন্ডসেট চিরকাল থাকে। তো যারা প্যারেন্ট, তারা কি করতে পারেন এখন থেকে? সন্তানদের সাথে টাকা নিয়ে ওপেন কনভারসেশন শুরু করুন। পুরো স্যালারি বলতে হবে না, কিন্তু বাজেট কিভাবে প্ল্যান হয় দেখান। সেভিংসের ইম্পর্টেন্স বোঝান। একটু বড় হলে ছোট ছোট ফাইন্যান্সিয়াল ডিসিশনে ইনভলভ করুন। যেমন পরিবারের ভেকেশন প্ল্যান করছেন, বাজেট নিয়ে আলোচনা করুন ওদের সাথে। স্কুলে নতুন ব্যাগ কিনতে হবে, 2টো অপশন দেখান, দামের তফাৎ বোঝান, ওদের ডিসাইড করতে দিন। ছোট ছোট সিদ্ধান্ত, বড় শিক্ষা। এক্স্যাক্টলি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, নিজের ভুলের কথা বলুন। সেই ক্রিপ্টো ইনভেস্টমেন্ট যেটায় লস হয়েছিল, সেই লোন যেটা আগে নেওয়া উচিত হয়নি, এই সব। ভালনারেবিলিটি অ্যাকচুয়ালি শক্তি হয়ে যায় এক্ষেত্রে। আর যারা সন্তান হিসেবে শুনছেন, বাবা মায়ের অভিজ্ঞতা থেকে শিখুন। তাদের সাথে টাকা নিয়ে কথা বলুন, কোনো শেম নেই এতে। তারা যে পথে হেঁটেছেন, সেই পথের ভালো মন্দ দুটোই জানার চেষ্টা করুন। তো পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, প্রথমত, বেশি ইনকাম মানেই বেশি সম্পদ না। গ্যাপ বিটুইন ইনকাম অ্যান্ড এক্সপেন্স, সেটাই রিয়েল ওয়েলথ তৈরি করে। দ্বিতীয়ত, চাকরি ছাড়তে হবে না, চাকরিকে লেভারেজ করতে শেখো। তোমার এক্সপিরিয়েন্সই তোমার সবচেয়ে বড় অ্যাসেট। তৃতীয়ত, সিঙ্গেল ইনকাম সোর্সে রিস্ক বেশি। মাল্টিপল স্ট্রিমস বানাও, কিন্তু ব্লাইন্ডলি না, জেনে বুঝে। বিকাশের মতো ভুল যেন না হয়। চতুর্থত, টাকার ভাষা শেখো। স্কুলে যা শেখায়নি, নিজে শেখো। বুকস পড়ো, কোর্সেস করো, ফাইন্যান্সিয়ালি লিটারেট মানুষদের সাথে কথা বলো। আর পঞ্চমত, শুধু নিজের লাইফ টাইমের জন্য না, পরের জেনারেশনের জন্যও ভাবো। রিয়েল উত্তরাধিকার শুধু টাকা না, একটা ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্ট মাইন্ডসেট। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, এত কিছু শোনার পর কি করব? কোথা থেকে শুরু করব? 3টে স্টেপ দিই।
খুব সিম্পল। বলো। আজ রাতে, মানে লিটারালি আজ রাতে নেটওয়ার্থ ক্যালকুলেট করো। কাগজ কলম নাও, এক পাশে লেখো অ্যাসেটস, ব্যাংক ব্যালেন্স, ইনভেস্টমেন্টস, প্রপার্টি ভ্যালু সব। অন্য পাশে লায়াবিলিটিস, লোনস, ক্রেডিট কার্ড ডিউজ সব। অ্যাসেটস থেকে লায়াবিলিটিস বাদ দাও। এই নাম্বারটাই তোমার স্টার্টিং পয়েন্ট। নাম্বার নেগেটিভ হতে পারে। পারে, এবং হলে লজ্জার কিচ্ছু নেই। সত্যটা জানাই প্রথম স্টেপ। ডিনায়ালে থাকলে ফিক্স করবে কি করে। আর দ্বিতীয় স্টেপ? এই সপ্তাহে একটা এসআইপি শুরু করো। যে কোনো মিউচুয়াল ফান্ড অ্যাপ ডাউনলোড করো, ইন্ডেক্স ফান্ড বেছে নাও। অ্যামাউন্ট ম্যাটার করে না, মাত্র 500 টাকা দিয়েও শুরু করতে পারো। অটো ডেবিট সেট করে ভুলে যাও। তৃতীয় স্টেপ? এই মাসে একটা ফাইন্যান্স বুক পড়ো। লেটস টক মানি বাই মনিকা হালান রেকমেন্ড করব, কারণ এটা ইন্ডিয়ান কনটেক্সটে লেখা, রিলেটেবল। অথবা ইউটিউবে ফ্রি রিসোর্সেস আছে, আঙ্কুর বারিকুর চ্যানেল দেখতে পারো, অক্ষাৎ শ্রীবাস্তব দেখতে পারো। শেখা শুরু করো। 3টে স্টেপ: নেটওয়ার্থ আজ রাতে, এসআইপি এই সপ্তাহে, বুক এই মাসে। ছোট ছোট স্টেপস, কনসিস্টেন্ট স্টেপস। সম্পদ তৈরি একটা ম্যারাথন, স্প্রিন্ট না। সুমিতদার মতো 17 বছর পর আফসোস করার চেয়ে আজ থেকে শুরু করাই ভালো। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন যদি আগে না করে থাকেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। আর যে বন্ধু একই জায়গায় আছে, যার সাথে এই আলোচনাটা রেলিভেন্ট, তাকে শেয়ার করুন। হয়তো ওর জীবন বদলে যেতে পারে। কমেন্টে বলুন 3টে স্টেপের মধ্যে কোনটা আগে করবেন, নেটওয়ার্থ, এসআইপি নাকি বুক। আর হ্যাঁ, সুমিতদার কথা জিজ্ঞেস করছেন হয়তো। সেদিন রাতে ফোনে অনেকক্ষণ কথা হলো। পরদিন থেকে উনি নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা অ্যানালাইজ করা শুরু করলেন। ছোট ছোট স্টেপস নিচ্ছেন, জার্নি চলছে। আর সেটাই পয়েন্ট, জার্নি শুরু করতে হয়, ডেস্টিনেশন একদিনে আসে না। তো আজকের জন্য এটুকুই। আপনাদের ফাইন্যান্সিয়াল জার্নিতে আমরা সাথে আছি। কোয়েশ্চেন্স থাকলে কমেন্ট করুন, পরবর্তী ভিডিওতে অ্যাড্রেস করার চেষ্টা করব। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।